আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ব্যায়াম শাখা শিক্ষার্থীরা, আনামতা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 1 থেকে আজ আমি তোমাদের জন্য একটি সুপার সাজেশন নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই সাজেশনটি যদি তোমরা অনুসরণ করো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা নিশ্চিত এ প্লাস পাবে। তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব, তারপর মান বন্টন নিয়ে আলোচনা করব, তারপর আমরা কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসবে, কোন অধ্যায় থেকে গণিতগুলো আসে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। তোমরা আগে সিলেবাসটি লক্ষ্য করো। দেখো এখানে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ভূমিকা, তোমাদের এই অধ্যায়টা আছে। তারপর দ্বিতীয় অধ্যায় লেনদেন ও হিসাব সমীকরণ, এই অধ্যায়টা আছে। তৃতীয় অধ্যায় লিপিবদ্ধকরণ প্রক্রিয়া, এই অধ্যায়টাও তোমাদের আছে। চতুর্থ অধ্যায় বিশেষ জাবেদা, এই অধ্যায়টাও আছে। পঞ্চম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ, এই অধ্যায়টা তোমাদের আছে। ষষ্ঠ অধ্যায় কার্যপত্র, এই অধ্যায়টা তোমাদের আছে। সপ্তম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি, এই অধ্যায়টা তোমাদের আছে। তারপর অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞান নীতিমালা, এই অধ্যায়টা তোমাদের আছে। নবম অধ্যায় আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব, এই অধ্যায়টা তোমাদের আছে। এখন আমরা মান বন্টনটা নিয়ে আলোচনা করব, তারপর অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে সাজেশন আমি দিব। দেখো মান বন্টনটা, এখানে তোমাদের ক বিভাগ, 3টা বিভাগে ভাগ করে তোমাদের প্রশ্নটা করা হবে। ক বিভাগের মধ্যে 60টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে ক বিভাগে শুধু প্রশ্ন থাকবে, কোনো অঙ্ক থাকবে না। 60টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর দিতে হবে। এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে 3 করে, 3 4 12 মার্ক। এখানে তোমাদের 3 4 12 মার্ক হবে। তারপর দেখো খ বিভাগের মধ্যে 5টি অঙ্ক থাকবে। এখানে শুধু 5টি অঙ্ক থাকবে, আর অন্য কিছু থাকবে, প্রশ্ন থাকবে না। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্ন থাকবে, অঙ্ক থাকবে, যে কোনো 3টি অঙ্কের উত্তর দিতে হবে। এখানে এক একটা অঙ্কের মার্ক হচ্ছে 7 করে, 3 7 21। তারপর গ বিভাগে তোমাদের আর্থিক অবস্থা বিবরণী থাকবে। এটা আবশ্যক, মানে একটাই থাকবে, একটাই উত্তর করতে হবে। এখানে মার্ক থাকবে সেটা 12। তোমরা মনে রাখবা, একটা প্রশ্ন থাকবে, একটা উত্তর করতে হবে। এখানে মার্ক থাকবে তোমাদের 12। টোটাল তোমাদের 3টা বিভাগ মিলে তোমাদের 45 মার্কের পরীক্ষা হবে। তোমরা যদি 45কে 3 ভাগ করো, 3 পনেরো 45, 15 পেলে পাস করবে। আশা করি তোমরা সিলেবাসটা এবং মানবন্টনটি বুঝতে পেরেছ। এখন আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা তোমাদের দিব। তোমাদের ক বিভাগে যে অধ্যায়গুলা থেকে প্রশ্নগুলো থাকবে, এই অধ্যায়গুলা আমরা অ্যানালাইসিস করে তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমরা এই অধ্যায়গুলো যদি ভালো করে পড়ে নাও, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের 12টা মার্ক কমন পাবে। এখানে লক্ষ্য করো প্রথম অধ্যায় থেকে এই যে হিসাবের ভূমিকা, এখান থেকে সব সময় হিসাব বিজ্ঞানের ভূমিকা, এখান থেকে প্রতি বছরে তোমাদের 2টা প্রশ্ন থাকে, প্রতি বছরে। এই কারণে প্রথম অধ্যায়টা তোমরা দেখো, আমি যে প্রশ্নটি দিচ্ছি এই প্রশ্নটি খুব ভালো করে পড়ে নিবা। যেহেতু তোমাদের ক বিভাগে 4টি প্রশ্ন উত্তর করতে হবে, এখান থেকে তোমরা যদি এখানে দেখো আমি 6টা প্রশ্ন দিয়েছি, এই 6টা প্রশ্ন ভালো করে পড়ে নাও, ইনশাল্লাহ এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবে। একটা হলেও কমন পাবে, এটা নিশ্চিত থাকো। দেখো প্রথম প্রশ্নটা, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও, হিসাব বিজ্ঞান কাকে বলে। তারপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলো আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হিসাব বিজ্ঞানের মৌলিক উদ্দেশ্যগুলো। হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান, হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পড়ে নিবা। তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, মূল্যবোধ বা জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমাদের প্রতি বছরই আসে। 6 নংটা, হিসাব বিজ্ঞানের আওতা ও পরিধি আলোচনা করো, এই প্রশ্নটা অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার যেগুলা 24 সালে এসে গেছে এইগুলাকে আর পড়বো না। তোমরা মনে রাখবা, প্রতি বছর এই প্রশ্ন রিপিট করা হয়। কমপক্ষে তোমাদের 10% প্রশ্ন প্রতি বছরে রিপিট করে থাকে। যেহেতু তোমাদের প্রতি বছরের প্রশ্ন রিপিট করা হয়, সেহেতু তোমরা যেই বিগত সালে, ধরো তোমরা এখন 25 সালে পরীক্ষার্থী, 24 সালে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। না পড়লে কিন্তু তোমরা ফুল কমন পাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রথম অধ্যায় থেকে এই 6টা প্রশ্ন পড়ে নিবা। তারপরে দ্বিতীয় অধ্যায় লেনদেন ও হিসাব সমীকরণ, লেনদেন ও হিসাব সমীকরণ থেকে তোমাদের এই 3টা প্রশ্ন পড়ে নিতে হবে, 4টা প্রশ্ন পড়ে নিতে হবে। দেখো কি, লেনদেনের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য বা প্রকৃত বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন উক্তিটি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন। তারপর ঘটনা লেনদেনের মধ্যে পার্থক্য বর্ণনা করো, এই প্রশ্নটা পড়ে নিতে পারো। তারপর 4 নম্বর, মূল্য সংযোজন কর বা ব্যাট কি, কাকে বলে।
এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। লেনদেন থেকে যদি তোমরা এই প্রশ্নটি পড়ো ইনশাল্লাহ এখান থেকে কমন আসতে পারে। তারপরে দেখো, আর এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নিবা। এই প্রশ্নটা সবসময় আসে লেনদেন থেকে, তারপর যে বৈশিষ্ট্যটাও আসতে পারে। তারপর তৃতীয় অধ্যায়টা লক্ষ্য করো, লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। দুই তরফা 1 নম্বর প্রশ্ন হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। দুই তরফা দাখিলা পদ্ধতির মূল নীতিগুলো বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর 3 নং প্রশ্ন হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করো। এই প্রশ্নটা পড়ে নিবা। তো হিসাব বিজ্ঞানী ডেবিট ক্রেডিট নির্ণয় পদ্ধতি আলোচনা করে এই প্রশ্নটা পড়ে নিবা। তোমরা এই যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া থেকে এই প্রশ্নটি পড়বা। এখানে দেখো তোমাদের তৃতীয় অধ্যায়ের মধ্যে অনেকটি পার্ট আছে, যেমন দুই তরফা দাখিলা পদ্ধতি একটা পার্ট, হিসাবের আরেকটি পার্ট, এভাবে অনেকটি পার্ট আছে। এই পার্টের উপর ভিত্তি করে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবা। তারপরে দেখো, হিসাব বলতে কি বুঝো, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হিসাব চক্রের সংজ্ঞা দাও, হিসাব চক্রের ধাপগুলো এটা করে পড়ে নিতেই হবে। তারপর জাবেদা সংজ্ঞা দাও, এর প্রয়োজনীয়তা ও সুবিধাসমূহ লেখো। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাবেদাকে হিসাবের প্রাথমিক বা সহকারী বই বলা হয় কেন, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জাবেদায় ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পড়ে নিবা। তারপরে এখানে দেখো আমি নোট লিখেছি, জাবেদা থেকে বাধ্যতামূলক একটি অঙ্ক প্রতি বছরে আসে। তারপর 10 নং প্রশ্নটি লক্ষ্য করো, রেওয়া মিল কাকে বলে, কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, নগদান বই কাকে বলে, নগদান বইয়ের সুবিধাগুলো আলোচনা করো। তারপর নগদান বই জাবেদ ও কতিয়ান উভয় ব্যাখ্যা করো। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কুস্তা বহুগড়া কুস্তা নগদান বই কাকে বলে, এর সুবিধাগুলো আলোচনা করো। প্রশ্নটা পড়ে নিবা। অগ্রত কুস্তা নগদান বই কাকে বলে, অগ্রত কুস্তা নগদান বই সংরক্ষণের সুবিধা সমূহ আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নগদান বই ও পাস বইয়ের উদ্বৃত্তের মধ্যে গড় মিল কারণ কি লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নগদান বই ও পাস বইয়ের উদ্বৃত্তের পার্থক্য বা অমিলের কারণ সমূহ লেখো। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো নগদান বই থেকে মানে পঞ্চম অধ্যায় থেকে পড়ে নিবা, নগদ নিয়ন্ত্রণ থেকে। তারপর সপ্তম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি সংজ্ঞা দাও। একতরফা দাখিলা পদ্ধতি অসুবিধাগুলো আলোচনা করো। তারপর বৈশ্বিক বিবৃতি এবং উদ্ভিদপত্রের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, এই প্রশ্নটা পড়ে নিব। তোমরা এই প্রশ্নগুলো পড়ে নিবে ইনশাল্লাহ। এখান থেকে আমি নিশ্চিত তোমরা শতভাগ কমন পাবে। এখন আমি তোমাদের খ বিভাগটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগে ক বিভাগটা নিয়ে আলোচনা করেছি, এখন খ বিভাগটা নিয়ে আলোচনা করব। খ বিভাগের মধ্যে তোমরা দেখো, তোমাদের মানে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এক একটা প্রশ্ন 7 করে 21 নম্বর থাকবে। 5টি অঙ্ক থাকবে, 3টি প্রশ্নের উত্তর তোমাদের অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। যে যে অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে, যেমন এক এক নম্বরে লিখছি দেখো, জাবেদা থেকে একটি প্রশ্ন প্রতি বছরে আসে। তোমরা যদি জাবেদাগুলো ভালো করে নাও ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে। কারো যদি জাবেদা করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি জাবেদা থেকে তোমাদের অবশ্যই ভিডিও দিব। তারপর রেওয়া মিল থেকে একটি প্রশ্ন প্রতি বছরে থাকে, তাহলে রেওয়া মিলটা তোমরা ভালো করে নিবা। যদি রেওয়া মিলে তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই আমি তোমাদের এই কমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই তোমাদের অঙ্ক সলভ করে দিব। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটি প্রশ্ন প্রতি বছরে আসে, তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা ভালো করে নিবা, ইনশাল্লাহ এখান থেকেও প্রশ্ন পাবো। তারপর একতরফা দাখিলা পদ্ধতি থেকে একটি প্রশ্ন থাকবে, মানে এই যে দেখো 1 2 3 4 এই 4টা আইটেম থেকে প্রতি বছরে প্রশ্ন থাকে। আর দেখো 5 নম্বরে দেখো কতিয়ান অথবা কোশ্চেন নগদান বই অথবা 1 ঘরের নগদান বই অথবা 2 ঘর অথবা 3 ঘরের নগদান বই, এটা থেকে যে কোনো একটা অঙ্ক আসবে। তোমরা যদি প্রথম 4টা ভালো করে নাও তাহলে এইখান থেকে 3টা অঙ্ক তোমরা আনসার করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা ক বিভাগের যে অঙ্কগুলা আসতে পারে তা একটু তোমাদের দাগিয়ে দেই। বিগত সালে বোর্ডগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবে। তোমরা এখানে লক্ষ্য করো, এই 24 সালে এই প্রশ্নটা এসেছে। অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার 2025 সালে আমরা পরীক্ষা দিব, 24 সালে প্রশ্নটা কি কারণে পড়বো। তোমরা এই কথাটা মনে রাখবা, 24 23 এগুলা না, তুমি যত সালে পরীক্ষা দাও না কেন বিগত সালে সবগুলা প্রশ্ন তোমাদের পড়ে নিতে হবে। কারণ তোমরা সাম্প্রতিক সালে পরীক্ষা দিতে গেলে
এর আগের বছরে কীরকম প্রশ্ন এসেছে এই স্ট্যান্ডার্ড অনুসারে তোমাদের প্রশ্নগুলো করা হবে। যেহেতু স্ট্যান্ডার্ড অনুসারে তোমাদের এই প্রশ্নগুলো করা হবে, তাই তোমরা বিগত 24 সালের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। 24 সালে, 23 সালের, 22 সালে, 21 সালে, তাহলে দেখবে এর ভিতরেই তোমরা কমন পাবে। দেখো, এটা 2024 সালে এই জাবেদাটা এসেছে। তোমরা এই জাবেদা সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সলভ। তারপর দেখো দেখো এই প্রশ্নটা 2018 সালে প্রশ্নটা দেখো অনুরূপ, মানে 23 সালে রিপিট করেছে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ ভোটগুলো হবিগল রিপিট করে। তারপরে 23 সালের প্রশ্নটা তোমরা এই ভালো করে পড়ে নিবা। 23 সাল, 18 সালে এই প্রশ্নটা ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেকগুলা কমন পাবে। তোমাদের মনে রাখতে হবে কিছু কিছু এন্ট্রিগুলা ঘুরে পেছে সব সময় রিপিট করে। তাই তোমরা যদি বিগত সালে বোর্ডগুলো পড়ে নাও, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে। তাহলে এই যে 23 সালেরটাও পড়ে নিবা। তারপর দেখো এই প্রশ্নটা 2021 সালে এসেছে, এই জাবেদার প্রশ্নটা, এটাও ভালো করে পড়ে নিবা। তোমরা দেখো এই যে প্রশ্নটা দেখে নাও, এই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা। তারপরে দেখো যে 19 সালে এই প্রশ্নটা, এই জাবেদাটা এসেছে, এটাও তোমরা ভালো করে পড়ে নিবা। তারপরে তোমরা এই যে 17 সালের প্রশ্নটা এসেছে, এটাও ভালো করে পড়ে নিবা। তারপরে যে 16 সালে এসেছে, এটা পড়ে নিবা। আর 22 সালে প্রশ্নগুলো পড়ে নিবা। আশা করি জাবেদাতে এই প্রশ্নগুলো পড়লে তোমরা কমন পাবে। সেম ভাবে তোমরা রেওয়া মিল থেকেও 2024 সাল, 2023 সাল, 2022 সাল, 2021 সাল, 2019 সাল, 2018 সাল, 2017 সাল এই প্রশ্নগুলো পড়ে নিবা। তাহলে রেওয়া মিল থেকে একটা প্রশ্ন কমন পাবা। তারপর ব্যাংক সমন্বয় বিবরণী থেকেও সেম প্রশ্নই, যেহেতু প্রতি বছরে আসে, 2023 সাল, 2024 সাল, 2023 সাল, 2022 সাল, 2021 সাল, 2019 সাল, 2018 সাল, 2017 সাল এই প্রশ্নগুলো পড়ে নেবা। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা প্রশ্ন কমন পাইবা। একতরফা দাখিলা পদ্ধতি থেকেও একটি অঙ্ক কমন পাইবা। তোমরা এই সালগুলো পড়ে নিবা, 2024 থেকে 2017-18 সাল পর্যন্ত পড়ে নিবা। ইনশাল্লাহ এখান থেকে কমন পাইবা। আর এগুলা তো খুব কমই আসে, এগুলা তোমরা না করলেও হবে। 2024 সালে কোতিয়ান এসেছে, তোমরা কোতিয়ানটা অবশ্যই শিখে নিতে পারো। তারপর দেখো গ বিভাগ আর্থিক অবস্থা বিবরণী। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকবে 12 মার্ক। এই 12 নাম্বার তোমাদের পেতে হবে। আর পেতে গেলে, যদি 12 মার্ক পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের আর্থিক অবস্থা বিবরণীটা শিখে নিতে হবে। এটা হচ্ছে দেখো নবম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী অথবা চূড়ান্ত হিসাব। এখান থেকে একটি অঙ্ক থাকবে এবং একটি অঙ্কের উত্তর দিতে হবে বাধ্যতামূলক। তাহলে এখানে 12 মার্ক পাবে। তোমরা যদি এটার উপর ভিডিও চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এটার উপর ভিডিও দিব, যেন তোমরা এই 12 মার্ক খুব সহজেই ক্যারি করতে পারো। আশা করি তোমরা আমার এই সাজেশনটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।